বৃষ্টি এলো ভর দুপুরে অবাক টিনের চালে। বৃষ্টি এলো হঠাৎ করে তোমার নরম গালে। বৃষ্টি এলো আকাশ ছেপে শহরতলির মোড়ে। বৃষ্টি এলো ঝাপসা চোখে আমার খানিক দূরে। বৃষ্টি এলো নদীর বুকে জলের নাচন দিয়ে। বৃষ্টি এলো মেঘের শোকে আধার করে দিয়ে। বৃষ্টি এলো বেলকনিতে বাড়িয়ে রাখা হাতে। বৃষ্টি এলো অঝোর ধারায় বিজলি নিয়ে সাথে। বৃষ্টি এলো ছাদ বাগানে নতুন ফুলের টবে। বৃষ্টি এলো মেঘলা করে আকাশ কলরবে। বৃষ্টি এলেই আমার চোখে কান্না বলে লোকে। বৃষ্টি এলেই ঢেউ ওঠে ফের অতীত স্মৃতির বুকে। বৃষ্টি তো নয়, আকাশ কাঁদে কঞ্চি করুণ শোকে। আমার তবুও চোখ ভিজে যায় বৃষ্টি অবলোকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডাস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে, বৃষ্টিমুখর পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সালমা, বাংলাদেশের রাজধানী আমার প্রাণের শহর ঢাকা থেকে। মেয়েরা অন্য রুমে ঘুমাচ্ছে, মানে আমার রুমে ঘুমাচ্ছে, তো ভাবলাম তাহলে আমি ওদের রুমটাকেই গুছিয়ে ফেলি। সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি দেখে মনটা কেমন জানি লাগছে, ভালো লাগছে না, কাজে মন বসাতেও পারছি না। তো ভাবলাম ঠিক আছে, ঘর গোছানোতেই না হয় নিজেকে ব্যস্ত করে ফেলি, নিশ্চয়ই এই সব কাজ করতে করতে আমার মনটাও ঠিক হয়ে যাবে। আসলে এরকম বৃষ্টির দিনগুলোতে খুব বেশি মনে পড়ে যায় ছোটোবেলার কথা, বাবা মার কথা, সব কিছু। দূরে হাজব্যান্ড আছে, তার কথাও মনে পড়ে যায়। ফোন করে শুনলাম তার ওখানেও তুমুল বৃষ্টি হচ্ছে, পাহাড়গুলো বৃষ্টিতে ভিজে নাকি জুবুধুবু হয়ে গেছে। আমি তো সেই দৃশ্যের সাথে পরিচিত, সেই জন্য কল্পনার চোখে আরও একবার সে পুরনো স্মৃতি মনে করলাম। গল্প করতে করতে মেয়েদের বিছানাটা প্রথমে গুছিয়ে ফেলছি, আর যতটুকু সম্ভব মেয়েদের ঘরটা পরিপাটি করে গুছিয়ে দেব। যতই ওদের বেডরুম করে দেই না কেন, বিছানা, ড্রেসিং টেবিল, ক্যাবিনেট, যত কিছুই করে দিই না কেন, তারা কিন্তু ঘুরে ফিরে আমার কাছেই এসে ঘুমায়, আমার রুমেই বেশিরভাগ সময় থাকে। তাদের নাকি এই রুমে মন টেকে না। তাদের বক্তব্য হচ্ছে, মা তুমি যেখানে আমরা সেখানেই থাকবো। দুজনের দুটো আলাদা আলাদা পড়ার টেবিল দিয়েছি, চেয়ার দিয়েছি, রুম গুছিয়ে দিয়েছি, আলাদা ড্রেসিং টেবিল দিয়েছি, কোনো লাভ নেই। ঘুরে ফিরে মা যেখানে তারা সেখানে। ভয়েসটা দিতে বসলে সারাক্ষণ পাশ থেকে মাছওয়ালা, সবজিওয়ালা, ছাই লইবেন ছাই, পেঁয়াজ পেঁয়াজ বলে তার স্বরে সমস্ত মামা চাচারা হাঁটাহাঁটি করেন, ডাকাডাকি করেন। কি যে একটা প্যারায় আছি, শান্তি করে যে ভয়েস দেব সে উপারটাও নয়। যে কথাটা বলছিলাম, যে আমার মেয়ের রুমের এই পড়ার টেবিলটা চেঞ্জ হয়ে গেছে, এখানে একটা নতুন পড়ার টেবিল চেয়ার এসেছে। এটা আমার ছোটো মেয়ের পড়ার টেবিল এবং চেয়ার। তার বইগুলো ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছিলাম, অনেকটা ধুলো পড়ে গেছে, সেগুলোও গুছিয়ে দিচ্ছিলাম। এই রুমের সমস্ত ফার্নিচারগুলোর সাথে মিল রেখে আমি তার পড়ার টেবিলটা কিনেছি, কালারটা একই হয়েছে। আজ এত চারপাশের শব্দের মাঝে ভয়েস দিতে বসেছি যে আমার একদম ইচ্ছেই করছে না ভয়েসটা দিতে। নিচে বাচ্চারা খেলছে, এদিকে সবাই ডাকাডাকি করছে, অন্য পাশে আমার মেয়ে পড়ছে, তার পড়ার শব্দ, মানে সব কিছু মিলে আমি খুব বিরক্তিকর একটা কন্ডিশনে চলে এসেছি। এমন হলে তো আর ভয়েস দিতে ইচ্ছেই করবে না। মেয়ের পড়ার টেবিলটা গোছাতে গিয়ে খেয়াল করলাম তার কতগুলো সাবজেক্ট, মোটামুটি 13টা। ক্লাস 8-এ পড়ে সে। একই সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অন্যদিকে ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, বিজনেস ম্যানেজমেন্ট, আবার এদিকে বাংলা, ইংলিশ, ম্যাথ, বিজিএস, তারপর রিলিজিয়াস। বাবা কত সাবজেক্টের যেন শেষ নেই। একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি, ভুটানের সাবজেক্ট এবং বাংলাদেশের সাবজেক্টের মধ্যে তেমন কিন্তু কোনো পরিবর্তন নেই। এখানে যে ওরা পড়ছে যা যা, ভুটানেও অলমোস্ট তাই পড়েছে। ভুটানিজ হিস্ট্রি, জিওগ্রাফি পড়েছে, ইকোনমিক্স পড়েছে, আবার এখানেও তাই পড়তে হচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়েছে। ল্যাঙ্গুয়েজটা বাংলা ছিল, ওদের ইংলিশ ছিল। তো পড়াশোনা যে খুব ডিফারেন্স ছিল তা বলবো না, তবে এখানে পড়াশোনা অনেক বেশি ফাস্ট।
ঘরটা গোছানো শেষ, আপনাদের সাথে এক নজর একটু শেয়ার করে দিচ্ছি। বিছানাটা গুছিয়েছি, সব ফার্নিচারগুলো মুছেছি। এটা হচ্ছে ড্রেসিং টেবিল, এটা ওদের আলমারি, এটা ছোটো মেয়েটার পড়ার টেবিল এবং চেয়ার। তো মোটামুটি এই রুমের গোছগাছ শেষ হয়ে গেছে। এখন আমি চটজলদি একটু কিচেনে চলে যাব। আসলে আজকে রান্না করাই আছে, আজকে আমার সেরকম কোনো কিছু রান্না করতে হবে না। তবে আমি যেই জিনিসটা করব সেটা হচ্ছে, যেহেতু টিফিন দিতে হচ্ছে প্রতিদিনই বাচ্চাকে, তো টিফিনের কিছু আইটেম আমি অ্যাডভান্স গুছিয়ে রাখবো, যাতে চটজলদি সকালবেলা ওকে টিফিনটা দিয়ে দিতে পারি। বাচ্চাটা খুব ডিস্টার্ব করছে খাওয়া দাওয়া নিয়ে, কোনো খাবারই তার খেতে ভালো লাগে না। চিন্তা করেছি যত খারাপই লাগুক, যত কষ্টই হোক আমি ওকে রোজ নতুন কিছু না কিছু দিব। সেটারই প্রয়াস হিসাবে আজকে একটা টিফিন রেডি করছি ওর জন্য। এটা মাঝে মাঝে ভুটানেও করতাম, তো যখন করছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর অবশ্যই জানাবেন মেয়েদের রুমটা কেমন লাগলো আপনাদের কাছে। ঘুরিয়ে ঘুরিয়ে তো সব অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে মেয়েদের রুমটা দেখালাম, শেয়ার করলাম। চলুন তাহলে কিচেনের দিকে যাওয়া যাক। আসলে কিচেনে এসেই প্রথম যে কাজটা শুরু করেছি সেটা হচ্ছে কিছু চিকেনের ব্রেস্ট পিসকে ম্যারিনেট করে রাখছি। এগুলোকে আমি ফ্রাই করে বিভিন্ন কাজ করব। খুব ছোট ছোট করে এগুলোকে কেটে নিয়েছি। একটু আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ দিচ্ছি না, মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া এবং 2-3 রকমের সস দিয়ে এগুলো ম্যারিনেট করে রাখবো। তারপর এখান থেকে অল্প অল্প করে ভেজে কখনো আমি পাস্তার সাথে অ্যাড করব, কিংবা চাউমিনের সাথে অ্যাড করব। আবার কখনো আমি পরোটার মধ্যে এটাকে দিয়ে রোল করে দেব ভেজে, মানে পরোটাটাও ভাজবো, সাথে চিকেনটাও ভেজে নিয়ে রোল করে দেব। আবার কখনো স্যান্ডউইচের ভেতরে দিয়ে স্যান্ডউইচ করে দেব। তো এই জন্যই এই মেইন ফিলিংটাকে আমি এখনই রেডি করে রাখছি। যখনই ওদেরকে চটজলদি কোনো নাস্তা খাওয়াতে হবে কিংবা কোনো কিছু খাওয়াতে হবে, জাস্ট খালি ভেজে নিয়ে কোনো কিছুর সাথে মিক্স করে দিলেই জিনিসটা তৈরি হয়ে যাবে। তো এরকম জিনিসগুলো আগে আমি ভুটানেও রেডি করে রাখতাম, আর এখন বাংলাদেশেও শুরু করেছি। বাইরের খাবার খাওয়ানোই যায়, সেটা কোনো বিষয় না, কিন্তু নিজে যদি ঘরে একটা কিছু তৈরি করে হেলদি খাওয়ানো যায়, সেটা অনেক বড় একটা বিষয়। এবং সেখান থেকেই আসলে আমি নিজে চেষ্টা করি ওদেরকে আমার হাতের তৈরি এই খাবারগুলো খাওয়াতে। এই যে মিক্সিংটা করছি, এটা কিন্তু আরও বিভিন্নভাবে খাওয়া যায়। চাইলে এটাকে ব্রেড ক্রাম দিয়ে মুড়িয়ে তারপরে ভেজে চিকেন ফ্রাইয়ের মতন খাওয়া যায়। চাইলে এটা দিয়ে থেকে ডাইরেক্ট আপনি নিয়ে স্যুপের মধ্যে দিয়ে দিতে পারছেন। মানে একটা জিনিস রেডি থাকলো যেটা দিয়ে আপনি অনেকগুলো আইটেম চাইলে করে ফেলতে পারছেন। এখানে কিন্তু আমি একটা ডিম এবং একটু টমেটো সসও অ্যাড করেছি, তখন বলতে আমি ভুলে গিয়েছি, এখন দেখে মনে পড়লো। এরকমভাবে যদি আপনারা রেডি করে রাখেন, জাস্ট কোনো গেস্ট আসলো, বের করে জিনিসগুলো করে রাখলেন, ভালো কথা। আমি কিন্তু এটা 5 দিন পর্যন্ত আমার ফ্রিজের চিল্ড সেকশনে রাখবো। এটাকে আমার ডিপে রাখার কোনো দরকার নেই এবং একটুও নষ্ট হয় না, একটুও কোনো সমস্যা হয় না। আমি নিজে রেখে তারপর আপনাদের সাথে কথা বলছি। ভুটান একটা শীতের দেশ ছিল, সেখানে আমি আরাম করে 7 দিন রাখতে পারতাম। আর বাংলাদেশে যখন মে মাসে প্রচণ্ড গরম ছিল, তখন আমি 5 দিন পর্যন্ত রেখে দেখেছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। এবং সেই জায়গা থেকেই আমি আপনাদেরকে এই জিনিসটা জানাতে পারছি। এটা মাখাতেই মানে ম্যারিনেট করতে করতেই দরজায় টিংটং শব্দ পেলাম, বুঝতে পারছি আমার কিছু পার্সেল চলে এসেছে। আসলে আমি একটু ফ্রুটস অর্ডার করেছিলাম চাল ডালে, তো সেখান থেকে আম এসেছে, তারপর আরও কিছু ফ্রুটস এসেছে। আমটা আমি এবং আমার বড় মেয়ে খেতে পছন্দ করি, কিন্তু আমার ছোটো মেয়েটা বেশি একটা আম খেতে পছন্দ করে না। তার পছন্দের ফ্রুটস হচ্ছে সবুজ আপেল, ড্রাগন ফ্রুট, লিচু, এই টাইপের। কেন জানি আমটা অতটা পছন্দ করে না। দিলে 1 পিস 2 পিস খাবে, ব্যাস ওই পর্যন্ত। কিন্তু আগ্রহ নিয়ে খাওয়ার যে ব্যাপারটা, সেটা তার মধ্যে নেই। এই আম গোছাতে গেলেই লাইফ উইথ নাহার থেকে নাহারাপুর কথা আমার মনে পড়ে। বেচারি আম কিনে আনে, আম খায়, আম দেখে, কিন্তু নিজে কখনো নাকি ভিডিওতে আম গোছানো কথা তার মনে থাকে না, আম দেখানোর কথা তার মনে থাকে না। সেদিন ভিডিওতেও বলেছে, তার আগে আমার ভিডিওতে কমেন্টও করেছে। তো কমেন্টটা পড়ে আমি খুব হাসছিলাম। তারপর যখন সেদিন তার ভিডিওতে সে বলল যে আমার বাসায় আম খাওয়া হয়, আম কাটা হয়, কিন্তু আমি দেখাই না, কেন দেখাই না, মনে থাকে না, কেন এটা হয় জানি না। তো খুব হাসছিলাম যে আসলে কত সমস্যা আমরা যারা ভিডিও করি, আমাদের প্ল্যানিং একরকম
থাকে, আমরা চিন্তা করি একরকম কিন্তু ভিডিওতে হয়ে যায় অন্যরকম, দেখাই অন্যরকম। এই প্যারাটা শুধুমাত্র আমরা যারা ইউটিউবার তারা এই প্যারাটা খুব ভালো করে বুঝি, যেটা কোন ধরনের ঝামেলার মধ্যে দিয়ে আমরা পাড়ি দিই। তো আম ছাড়াও যেটা এনেছি সেটা হচ্ছে একটা ড্রাগন ফ্রুট এনেছি, সবুজ অ্যাপেল এবং কিছু কলা। কলাটা আমার দুই মেয়েরই খুব পছন্দ, তো সেই জন্য কলাটাও এনেছি। আর এগুলো গোছাতেই আমার ছোটো মেয়ে এসে কানের কাছে গুনগুন করে বলল তার নাকি একটা পার্সেল এসেছে সম্ভবত দারাজ থেকে। তো আমি বললাম তুমি কি চাচ্ছ আমি এগুলো সুন্দর করে একটু ভিডিও করি? তো সে বললো হ্যাঁ চাচ্ছি। তো চলুন আমার মেয়ের কি এলো দারাজ থেকে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে এই 3টা আপেলকে কোনোভাবেই আমি কেন জানি সাইজ করতে পারছি না, বারবার এদিক সেদিকে দিতে হচ্ছে। তো চলে এলাম মেয়ের পার্সেল দেখতে। চলুন, সে তার নিজের সালামির টাকা দিয়ে এই জিনিসগুলো কিনছে। এর আগেও আমি বলেছি, আজও বলছি। গতকালকে শারমিন আপুর ভিডিওতে দেখলাম শারমিন আপুর ছেলে তার সালামির টাকা দিয়ে তার শখের জিনিসগুলো কিনছে। আসলে আমাদের বাচ্চারা এখন অনেকটা বুঝশীল হয়ে গেছে, তারা জানে যে এই জিনিসগুলো এক্সট্রা জিনিস যেগুলো চাপিয়ে দেওয়া আসলে ঠিক না। তো তারা চেষ্টা করে তাদের শখের জিনিসগুলো তাদের টাকা থেকেই কিনতে। আমারও ভালো লেগেছে এই জিনিসটা দেখে যে আমার মেয়ে কিনছে, শারমিন আপুর ছেলে কিনছে, নিশ্চয়ই আপনাদের বাচ্চারাও কেনে। এটার মধ্যে ওদেরও যেমন একটা ভালো লাগা মিশে থাকে, আমাদেরও একটা ভালো লাগা মিশে থাকে যে ওরা বড় হচ্ছে, ওরা বুঝতে শিখছে এক্সপেন্স জিনিসটা, টাকাটার মর্ম বুঝতে শিখছে যে কত টাকায় কত জিনিস কিনছে। আর এই কালো ব্যাগটা আসলে আমি কিনেছি আমার বড় মেয়ের জন্য। তার কোচিং আছে, তাকে প্রচুর কোচিংয়ে ছুটোছুটি করতে হয়। তো আমি বললাম যে 2টো ব্যাগ অন্তত থাকুক, এটা একটা এখন এই মুহূর্তে সে যেটা ইউজ করছে সেটা। তো 2টো ব্যাগ থাকলে যেটা হবে ওর একটা কোচিংয়ে 1.5 ঘন্টা করে থাকে, জাস্ট একটা কোচিং থেকে বের হয়ে ব্যাগটা আমাকে দিয়ে দিল, আরেকটা ব্যাগ নিয়ে ও চলে গেল। কারণ এত ভারী ভারী বই এবং এত ছোটাছুটি যে এক ব্যাগের মধ্যে এতগুলো বই নিলে ব্যাগটাও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর বইগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই পর্যায় থেকেই আজকে তাহলে বিদায় নিচ্ছি। নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজ প্রথমবারের মতো যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের কোনো একটি অংশ ভালো লাগে আমার বন্ধু হয়ে থেকে যান, আমি সত্যি অনেক আনন্দিত হব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। চারপাশে একটু ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, নিজেদের খেয়াল রাখবেন। ঘরে বৃদ্ধ এবং শিশু কেউ থাকলে তাদেরও খেয়াল রাখবেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।